রাইট নাও আমি আছি মালদ্বীপ এমন একটা দেশ যেখানে সমুদ্র আর পরিবেশের সৌন্দর্য মিলে এক কথায় অসাধারণ একটা কান্ট্রি। আমার মালদ্বীপের ট্যুর এক্সপিরিয়েন্স কেমন ছিল, বাংলাদেশ থেকে মালদ্বীপ যাওয়ার প্রসেস এ টু জেড সবকিছু ভিডিওতে কভার করা থাকবে। এক কথায় আজকের ব্লগটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্লাস ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো মেক শিওর স্কিপ না করে দেখতে থাকবেন। আমরা আছি বর্তমানে মালদ্বীপসে পপুলার যে মসজিদটা কিং সালমান তথা সৌদির বাদশা যে মসজিদটা গিফট করছিলেন, আমি তোমাদেরকে আমার বন্ধুর সাথে পরিচয় করে দিই। এই যে আমার নিউ ফ্রেন্ড, ওর সাথে আমার মিট হয়ে এখানে যাওয়ার পর ওই মসজিদের পাশেই সমুদ্র সৈকতে। তো আর বেশি পক না করে ইন্ট্রোতে আজকে ভিডিও স্টার্ট করা যায়। আমি একটা প্যাকেজ ট্যুরের মাধ্যমে মালদ্বীপ যাই, যেখানে মালদ্বীপ শ্রীলঙ্কার একসাথে ট্যুর কম্বো প্যাকেজ ছিল। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসি আমাদের বোর্ডিং পাস সবকিছু কালেক্ট করে। অবশেষে আমরা আমাদের এয়ারপোর্টের সব কাজ চেকিং কমপ্লিট করে প্লেনে বসলাম। আমাদের ফ্লাইট ছিল 12:55-তে। আমরা ফার্স্ট অফ অল যাবো শ্রীলঙ্কাতে, যেহেতু আমাদের ট্রানজিট ফ্লাইট ছিল শ্রীলঙ্কা থেকে। দেন আমরা মালদ্বীপে যাবো। মালদ্বীপে যেতে যেতে প্রথম দিন আমার রাত হয়ে যায়, কারণ রাত বলতে সন্ধ্যা হয়ে যায় অলমোস্ট 6:30 সামথিং। আমাদের ট্রানজিট ফ্লাইটে এয়ারপোর্টে মোটামুটি একটা 2 ঘন্টার গ্যাপ ছিল। আমরা ওইখানে শ্রীলঙ্কা এয়ারপোর্টটা এক্সপ্লোর করি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে দেখতে পারো একটা হেডফোন দেওয়া হয়েছে, কারণ প্লেনের যে সাউন্ডটা ওইটা অনেকের ভালো লাগে না, দ্যাটস ওয়াই। আমরা চুজ করছিলাম শ্রীলঙ্কা এয়ারলাইন্স। এখানে একটা মিল দেওয়া হয় আমাদেরকে, যেখানে রাইস ছিল, একটা বন ছিল, একটা ফিনি টাইপের কিছু একটা ছিল, টি আর অনেক কিছুই ছিল। ওদের প্লেনে তোমরা হালাল হারাম 2 ধরনের খাবার পাবা। তো তুমি যদি বলো তুমি মুসলিম, তাহলে তুমি হালাল ফুড নিতে পারবা। এন্ড এক কথায় ওদের সার্ভিস টপ ক্লাস, এন্ড ওদের টাইমিংটা একদম অ্যাকুরেট ছিল। ম্যান, আমরা যে ট্রানজিট ফ্লাইট নিয়েছিলাম বাট আমাদের টাইম নষ্ট হয় নাই, ওদের টাইমিংটা একদম জোস ছিল এন্ড পারফেক্ট ছিল। ফাইনালি আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে আসি। এখানে আমাদের একটা ট্রানজিট ছিল 2 ঘন্টার। এখানে আমরা এয়ারপোর্টটা হালকা পাতলা এক্সপ্লোর করি। আর শ্রীলঙ্কার আর একটা ব্লগ আসতেছে, এই ভিডিওতে আমি শ্রীলঙ্কার কিছু দেখাবো না, কারণ শ্রীলঙ্কার আলাদা ডেডিকেটেড একটা ব্লগ আসবে। অনেকে হয়তো ভাবতেছে মালদ্বীপের ট্যুরটা কত টাকা কস্ট গেছে বা কিভাবে কি ম্যানেজ করতে হবে, অল ওভার সবকিছু এই ভিডিওতে দেওয়া থাকবে ডিটেলস। তো ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকো, সব ডিটেলস পেয়ে যাবা। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম, আমাদের প্রায় 2 ঘন্টা ট্রানজিট ছিল। এখন আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমরা ওয়েট করতেছি ফ্লাইটের জন্য। এন্ড এখন আমরা ডিরেক্ট রওনা দিব মালদ্বীপের উদ্দেশ্যে। ফাইনালি গাইজ আমরা মালদ্বীপ পৌঁছে গেছি। মালদ্বীপ পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। এই হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্টের সন্ধ্যার ভিউ। আমি এখানে গাড়ির অপেক্ষা করতেছিলাম, আমার হোটেল থেকে গাড়ি আসবে হোটেলে পিক করার জন্য। হোটেলে গিয়ে আজকে ডিরেক্ট ঘুম দিব, কারণ অনেক বেশি টায়ার্ড। তো ফাইনালি আমি হোটেল এরিয়াতে চলে আসছি। হোটেল থেকে আমাকে গাড়ি দিয়ে পিক করা হয়। গুড মর্নিং মালদ্বীপ। আমরা বর্তমানে আছি হুলুমালেতে, যেটা কিনা মালদ্বীপের মেইন শহর মালের একদম কাছে। হুলুমালে থেকে মালেতে যেতে বেশি হলে 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, এর থেকে বেশি না, মানে একদম কাছেই। তুমি হাইটাও চলে যেতে পারবে। আর আমাদের হোটেলের একদম পাশেই বিচ পড়ছে, দেখতে পারো। বেলকনি থেকেও দেখা যায়। নিচে আসি আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য। বাই দ্য ওয়ে, আমাদের হোটেলে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো বাইরে সবগুলো হোটেলেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, তো এটা তেমন আহামরি কিছু না। এন্ড ব্রেকফাস্টে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে তাও দেখে নাও, যেহেতু সবকিছু এ টু জেড এখানে শেয়ার করতেছি। এন্ড একটু পরে আমরা ঘুরতে বের হবো, তার আগে বাজেটটা নিয়ে কথা বলি, কত টাকা এখানে কস্ট গেছে আমাদের এই ফুল ট্যুরে। ওই হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের টোটাল প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কা টোটাল 5 দিনের প্যাকেজে খরচ যায় 70,000 টাকা, যেখানে হোটেল ইনক্লুড ছিল, ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, এয়ার টিকেট আসা যাওয়া এবং এয়ারপোর্ট থেকে পিক এন্ড ড্রপ, এগুলো আমাদের প্যাকেজে ছিল, যে এজেন্সি থেকে আমরা কাজ করাইছি। বাকি তোমার পার্সোনাল খরচ, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এগুলো তোমার নিজের। আই হোপ তোমরা একটা রাফ আইডিয়া পাইছো। বাকি ডিটেইলস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব প্র্যাকটিক্যালি। আর ভাই, মালদ্বীপের ওয়েদার টোটালি বেইমান। তা বলার কারণ হচ্ছে এই যে রোদ দেখতেছো, আজকে আমরা মাফুসিতে যাওয়ার প্ল্যান ছিল, বাট রোদের তীব্র তাপের জন্য আমরা ক্যান্সেল করি মাফুসি যাওয়া। ডিসাইড করি বিকালের দিকে বের হবো, বাট হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়ার সময় দেখি বৃষ্টি চলে আসছে। যাই হোক, বৃষ্টির কারণে আমরা একটু ওয়েট করি। দেন আমরা ভাবি বিকালের দিকে হুলুমালের আশেপাশে যে মার্কেট প্লেস আছে ওগুলো একটু ঘুরে দেখবো। এন্ড একটা জিনিস ভাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে, টোটাল হুলুমালে টোটাল পপুলেশন 2,12,138 সামথিং, বাট ওদের রাস্তাঘাট যদি তোমরা দেখো এত ডিসিপ্লিন। তার থেকে বড় কথা, ওদের দেশে অযথা হর্ন বাজায় না, যেটা আমাদের দেশে খুব বেশি কমন। কতটুকু বিরক্তকর সেটা আমি ওইখানে গিয়ে রিয়েলাইজ করতে পারছি। এন্ড একটু সামনেই ব্যাংক অফ মালদ্বীপস। তো আমরা আসলে র্যান্ডমলি হাঁটাহাঁটি করতেছিলাম জায়গাটাকে একটু এক্সপ্লোর করার জন্য। একটু সামনে যাওয়ার পর আমরা দেখি এখানে একটা পার্ক আছে। আমরা ভাবি যেহেতু আজকে ঘোরাঘুরি তেমন একটা হয় নাই, পার্কে একটু যাই, ওইখানে একটু টাইম স্পেন্ড করি। পার্কটা অনেক সুন্দর ছিল। এন্ড এখানে আমরা দেখলাম ওদের এখানে স্কুলের কিছু বাচ্চারা মেবি খেলাধুলা করতেছিল। ওরা একটা খেলা প্রতিযোগিতা আয়োজন করে, যেখানে ওরা ফান করতেছিল, ওয়াটার অ্যাক্টিভিটিস আর অনেক টাইপের খেলাধুলা নিয়ে। তাছাড়া পার্কটাও দেখো, পার্কটা অনেক সুন্দর। আরেকটা জিনিস, আমরা মালদ্বীপ গিয়ে আমাদের একটা ফ্রেন্ডলি সাবস্ক্রাইবার পেয়ে যাই, যার সাথে আমরা ঘোরাঘুরি করি। ও আমাদেরকে অনেক সুন্দর একটা বিচে নিয়ে গেছিল, বাট বিচে আমরা পরের দিন যাই। আজকের দিনটা শুধু আমরা এই পার্কের মধ্যে ঘোরাঘুরি করি। পার্কটা সুন্দর ছিল মোটামুটি। দেন বিকালের দিকে আমরা হোটেলে ব্যাক করি। এন্ড হোটেলের সামনে যে সুন্দর সি বিচটা ছিল ওইটা একটু উপভোগ করি, কারণ বিকালের দিকে সমুদ্র পাড়ের বাতাসটা জাস্ট অস্থির ছিল। এখানে একটু টাইম স্পেন্ড করি। পরের দিন আমরা আমাদের ফ্রেন্ডলি সাবস্ক্রাইবারের সাথে মিট করব। দেন ও বলছে এখানে আশেপাশে নাকি ফেজ 2 নামে একটা জায়গা আছে, যেটা টোটালি চায়নার। বাকিটা আমরা কালকে গেলে জায়গাটা দেখতে পারবো। এন্ড যেহেতু সকালে বৃষ্টির জন্য আমরা বাইরে বের হতে পারি নাই, বিকালের দিকে আমরা ভাবলাম মালে শহরটা
ঘুরে আসা যাক। হুলুমালেতে যে ব্যাংক অফ মালদ্বীপস আছে ওইটার পাশে একটা বড় স্টোর আছে, দোকান আছে, ওইখানে গিয়ে আমরা 10 টাকা করে মালদ্বীপ রুপিয়ার 10 টাকা করে মালের বাস টিকিট কেটে ফেলি। 2-3 মিনিট হাঁটার পরেই রাস্তার অপোজিট সাইডে বাস স্টপ আছে, ওইখান থেকে আমরা বাসে উঠে যাই। 10-15 মিনিটের জার্নি। এন্ড স্ক্রিনে যে ব্রিজটা দেখতেছো ওইটা হচ্ছে চায়নার দোয়া ব্রিজ, মালদ্বীপ চায়নার ফ্রেন্ডশিপ ব্রিজ এটাকে বলা হয় মেইনলি। আর বর্তমানে আমরা আছি মালে শহরে। একটু সামনেই রাস্তা পার হলেই মসজিদ পাওয়া যাবে, হাতের ডান দিকে মসজিদের উঠানটা। জায়গাটা সত্যি অনেক সুন্দর, ডান দিকে অনেক সুন্দর সমুদ্র ছিল। আপাতত আমরা ফার্স্টে সমুদ্রের পাড়ে যাব, দেন আমরা মসজিদে যাব, যে মসজিদটা একদম ভিডিও স্টার্টিং এ তোমরা দেখছিলা, সৌদির বাদশার গিফট করা মসজিদ। এন্ড ওই মসজিদটা ফ্লাইটে যখন আমরা মালদ্বীপে আসছিলাম রাতের দিকে, মানে সন্ধ্যার টাইমে স্পষ্ট দেখা যাচ্ছিল। মসজিদটা সত্যি অনেক সুন্দর, দেখতে পারো। এন্ড আমাদের নেক্সট প্ল্যান ছিল ফেরিঘাটে যাওয়ার। এখন আমরা যাব ফেরিঘাটে ডিরেক্ট। এখানে আর বেশি টাইম আমরা স্পেন্ড করবো না, যেহেতু আমাদের রাত্রের আগে হোটেলে ব্যাক করতে হবে, কারণ আমরা যাওয়ার সময় ফেরি দিয়ে যাবো, যেমনটা তোমাদেরকে বলছিলাম। জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে। এন্ড কথা বলতে বলতে আমরা ফেরিঘাটে চলে আসি। মসজিদ থেকে বেশি না, হাইয়েস্ট গেলে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট হাঁটলে চলে আসবা তোমরা ফেরিঘাটে। দেখতে পারো ফেরিঘাট ফাইনালি আমরা চলে আসি। জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা বিকালের দিকে আসায় অনেক সুন্দর একটা ভিউ প্লাস টাইম আমরা স্পেন্ড করতে পারছি এখানে। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এখানে কিছু সময় স্পেন্ড করার পর আমরা এখান থেকে রওনা দিব আমাদের হোটেলের উদ্দেশ্যে, মানে হুলেমালেতে। এন্ড এখান থেকে ফেরি পাওয়া যায়। ফেরির প্রাইসও সেম, বাসে যেরকম 10 রুপিয়া ছিল মালদ্বীপ রুপিয়া ওই রকমই 10 রুপিয়া। এন্ড এখানে আমি আরেকটু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। মালদ্বীপ যারা ট্যুর করবা তাদের জন্য ইমোগা তোমাদের অবশ্যই নিতে হবে, মালদ্বীপ ইমোগা। ওইটা তোমরা যদি কোনো এজেন্সির মাধ্যমে করো তাহলে ওরা তোমাদেরকে দিয়ে দিবে, ওদেরকে বললো মালদ্বীপসের ইমোগা। আর যদি নিজে থেকে ট্যুর দিয়ে থাকো তাহলে অবশ্যই ইমোগা মালদ্বীপসের ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিও। আর হ্যাঁ, আরেকটা জিনিস, ইমোগা শুধু যাওয়ার সময় না, ওইটা আসার সময় লাগে। আসার সময় তোমরা মালদ্বীপ এয়ারপোর্টে হেল্প ডেস্কে গেলে ওরা তোমাদেরকে ইমোগা বানিয়ে দিবে। এন্ড যাওয়ার সময় অবশ্যই মাস্ট বি হাতে রাখতে হবে ইমোগা, কারণ ওইটা মালদ্বীপ এয়ারপোর্টে চেক করবে এন্ট্রি করার সময়। নাও টাইম টু লিভ। আমরা এখন ফেরির টিকিট কেটে ফেলছি, আমরা আমাদের হোটেলে ব্যাক করবো, কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে। আর আমাদের আজকে তেমন কোনো প্ল্যান নাই। আজকে খাওয়া দাওয়া করবো, একটু নর্মালি সিটি ট্যুর দিব, তারপর ঘুমায় পড়বো, কারণ কালকে আমরা বিকালের দিকে বের হবো ফেজ 2 তে। আমাদের যে সাবস্ক্রাইবার ছিল ও আসবে, ওর সাথে মিট হবে, দেন আমরা ফেজ 2 তে যাবো। ফাইনালি আমাদের ফেরি চলে আসে। এন্ড অন্ধকারের জন্য ফেরি তেমন ক্লিয়ারলি তোমরা দেখতে পারবা না। যাই হোক ভাই, ফেরিতে ওঠার পরে এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর ঢেউ একটা ছিল ভাই, 8 ফিট 9 ফিট উঁচু উঁচু ঢেউ মনে হচ্ছিল। আর এত ভয় লাগছে, ভয় লাগার কারণ হচ্ছে ভালো লাগছে, ভয় লাগছে, ভয় লাগার কারণ হচ্ছে আমি সাঁতার জানি না, এটা হচ্ছে প্রবলেম। তো আমার মতো যারা সাঁতার জানো তাদের একটু ভয় করবে, এটা স্বাভাবিক, কারণ অনেক বড় বড় ঢেউয়ের মাঝখানে ফেরিটা যাচ্ছিল। এন্ড ফেরি তেমন বড় ফেরি না, এগুলা ছোট ফেরি, তো ভয় তো ভাই লাগবেই, স্বাভাবিক। যাই হোক, ফাইনালি আমরা সিটিতে চলে আসছি হুলুমালেতে। এন্ড এখন আমরা হোটেলে ব্যাক করবো, তারপর কালকে বের হবো ফেজ 2 উদ্দেশ্যে। রাস্তায় একটা চায়ের দোকানে আমরা হালকা চাটা খাই, কারণ চায়ের যে নেশাটা ভাই, ওইটা আসলে সিলেটের মানুষের চায়ের নেশা একটু বেশি। আর চা ছাড়া তো আমার চলেই না, আমি চা সন্ধ্যাবেলা খাইতেই হয়, নাইলে আমার মাথা ব্যথা করে। তাই এখানে চাটা খেয়ে আমরা হোটেলে ব্যাক করি। আজকে সকালে আমার হোটেলের নিচে আমার একজন সাবস্ক্রাইবার আমার সাথে মিট করতে আসেন। এন্ড উনার সাথে আজকে আমরা বিকালে ঘুরবো ফেজ 2 তে। আমি ফেসবুক পেজে পোস্ট করছিলাম, ওইখানে কমেন্টে উনি বলে যে উনি এখানে কাজ করে প্রায় 7 থেকে 8 বছর ধরে। এন্ড উনি বলছে আমাদের হোটেলের পাশেই 10 মিনিট দূরে একটা সুন্দর জায়গা আছে, ওইখানে উনি আজকে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে উনার পক্ষ থেকে একটা এক্সেলের ট্রিট ছিল, থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। রাইট নাও আমরা ফেজ 2 তে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এইখানে আমরা হেঁটে হেঁটে যেতে পারবো, কারণ একদম কাছেই, 5 থেকে 10 মিনিট লাগে। এন্ড মালদ্বীপ গিয়ে হাঁটতে পাই বিরক্ত লাগে না, কারণ চারিদিকে সমুদ্র, সমুদ্রের পাড়ে হাঁটতে অনেক ভালো লাগে। এখানে হেঁটে হেঁটে আমরা চলে যাবো ফেজ 2 তে। এন্ড ফেজ 2 তে যাওয়ার পর আমি আমার একটা নতুন বন্ধু খুঁজে পাই। আমি তোমাদেরকে আমার বন্ধুর সাথে পরিচয় করে দিই। এই যে আমার ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড, ওর সাথে আমার মিট হয় এখানে যাওয়ার পর। এখানে বিড়াল অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, সবগুলা বিড়াল অনেক বেশি ফ্রেন্ডলি। এন্ড রাইট নাও আমি আছি ফেজ 2 তে। যেমনটা আমি তোমাদেরকে ভিডিওতে বলছিলাম, ফেজ 2 টোটালি চায়নার একটা জায়গা, মানে এই জায়গায় যা যা ডেভেলপ হয়েছে সবকিছু চায়না করে দিচ্ছে। এই এরিয়া যাওয়ার পর তোমাদের মনে হবে তোমরা ইউরোপে চলে গেছো, ইউরোপের মতো একটা ফিল পাবা। এখন এই জায়গা সম্পর্কে তো আমি টোটালি জানি না, আমি যতদূর আমার সাবস্ক্রাইবারের কাছ থেকে জানছি এই জায়গা নাকি চায়না 10 বছরের জন্য, 10 বছর না 100 বছরের জন্য মেবি কিনে ফেলছে। এন্ড এখানে যা যা ডেভেলপমেন্ট হয়েছে, যা ইনকাম হবে সবকিছু চায়নাই নিবে। এন্ড মালদ্বীপে একটা এটা পার্সেন্টেজ পাবে, দ্যাটস ইট। এরকম একটা চুক্তির মাধ্যমে এই জায়গাটা ডেভেলপ হচ্ছে। তাছাড়া মালদ্বীপে 1200-র উপরের দ্বীপ আছে, যেগুলো আমরা একদিনে কি আমরা তো এক টুডেও কভার করা পসিবল না। তাও এই ভিডিওর পরে মাফুসি আইল্যান্ড এবং মালদ্বীপের আরো 2-1টা ব্লগ আসবে, তো কিপ সাপোর্টিং, কানেক্টেড থাকো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ওটা হচ্ছে মালদ্বীপে তোমরা বাঙালি রেস্টুরেন্ট অ্যাভেলেবল পেয়ে যাবে, কারণ মালদ্বীপে 6 লাখ মানুষের মধ্যে 2 লাখের উপর বাঙালি আছে। তো তোমরা রাস্তাঘাটে হাঁটার সময় বাঙালি পেয়ে যাবা। যে কোনো বাঙালিকে যদি জিজ্ঞেস করো যে বাঙালি হোটেল কোন দিকে আছে, তাহলে তোমরা ভালো হোটেলের সন্ধান পাবা। ইউটিউব ভিডিও দেখে যদি কোনো হোটেলে যাও তাহলে ওইটা মানগত ভালো হবে না। তো যে কোনো লোকাল মানুষকে যদি জিজ্ঞেস করো ভালো খাবারের হোটেল কোন জায়গায়, ওরা তোমাদেরকে দেখিয়ে দিবে। আমরা মাফুসি আইল্যান্ড এন্ড ফেজ 2 এর পরের ব্লগে দেখবো, প্লাস শ্রীলঙ্কার ব্লগ তো আছেই। তো মেক শিওর এফএফবিডি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ব্লগগুলোর জন্য। কারো যদি মালদ্বীপ ট্যুর সম্পর্কে কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানার হয় কমেন্ট করে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এন্ড পরবর্তী ব্লগগুলোর জন্য ওয়েট করো, আরো সুন্দর সুন্দর ব্লগ আসতে যাচ্ছে। কিপ সাপোর্টিং, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইজ পিস।